ভালোই হয়েছে, পাড়ার সব মহিলারা বৌমাকে দেখে গেছে। এবার এর সঙ্গে আলাপ করো। ও তোমার ননদ শালু। কেমন আছে বৌদি? ভালো আছি দিদি, তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল। ঋতুর এই কথা শুনে তার শাশুড়ি উপমা আর ননদ শালু জোরে জোরে হাসতে লাগলো। আর দুজনকে এভাবে হাসতে দেখে বেচারি ঋতু কিছুই বুঝতে না পেরে ইতস্তত হয়ে বলল, কি হলো, আমি কিছু ভুল বললাম দিদি? আরে না না বৌদি, তেমন কিছু না। ওই তুমি বললে না যে আমার সঙ্গে দেখা করার তোমার খুব ইচ্ছা ছিল, তাই। সরি দিদি, কিন্তু আমি এখনো কিছু বুঝতে পারছি না। আরে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ননদের সঙ্গে দেখা করার শখ তো তোমার রোজ পূরণ হবে। তাই মা? কিন্তু কিভাবে? কারণ শালুর শ্বশুরবাড়ি মাত্র 3টে বাড়ি পরেই। 3 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও ও শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি রোজ ঘোরাঘুরি করে। এবার বুঝলে আমরা কেন হাসছিলাম? ও আচ্ছা, এবার বুঝেছি। দিদি তুমি তো খুবই লাকি, যখনই ইচ্ছা বাপের বাড়ি চলে আসতে পারো। খুব লাকি তুমি। না না, এমন কিছু না। ইচ্ছে না হলেও ও একাই চলে আসে, আর নয়তো পুরো বরযাত্রী নিয়ে আসে, বুঝলে? এটা বলেই উপমা আর তার মেয়ে ঋতু জোরে জোরে হাসতে লাগলো। ঋতু তো এখনো কিছু ভালো করে বুঝতেই পারছিল না, কিন্তু 1 মাস কেটে যাওয়ার পর সে সবকিছু বুঝতে পারে। আরে বা, আজকে তো নন্দাইও এসেছে। আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার। আরে নমস্কার বৌদি, নমস্কার। আরে বৌদি, আপনি তো খুব রোগা লাগছেন। শাশুড়ি মা কি বৌমাকে খেতে দিচ্ছে না? আরে না না, এমন কিছু নয়। শাশুড়ি মা খুব ভালো, আমার খুব খেয়াল রাখে। আরে হ্যাঁ, বুঝেছি বুঝেছি। কখনো আমাদের বাড়িতে এসে মন ভরে শাশুড়ি মায়ের বদনাম করেছো, কাউকে বলবো না আমরা। আরে এবার তুমি থামো বৌদি, তুমি কিছু মনে করো না। ও এরকমই, শুধু ও নয়, আমার 4টে দেওরও একই রকম, খুব মজা করে। আমার বাড়িতে এলে হেসে হেসে তোমার পেট ব্যথা হয়ে যাবে। নিশ্চয়ই যাব, তোমরা একদম সঠিক সময় এসেছো। আমরা এক্ষুনি খেতে বসছিলাম। আরে বাহ, কি বানিয়েছো খাবারে আজকে? পরোটা, আলুর দম আর গাজরের হালুয়া। আহা হা হা, বৌদি আর দেরি করো না, এবার পেট পুজোটা করিয়েই দাও। সেদিন শালু আর কেশব পেট ভরে খাবার খেলো, আর এতটাই খেলো যে বেচারি ঋতুর জন্য কিছুই বেঁচে ছিল না। কিন্তু ননদ আর নন্দাইকে ভালোভাবে স্বাগত জানাতে পেরে ঋতু মনে মনে খুবই খুশি ছিল। তখনই একটি আওয়াজ এলো। দিদি, কি হয়েছে, কিছু ভুলে গেছ? না না, কিছু ভুলিনি। এনার সঙ্গে আলাপ করো, ইনি হলেন আমার বড় দেওর ঈশ্বর। বাড়ি যাওয়ার পথেই দেখা হয়ে গেল। তোমার বানানো গাজরের হালুয়ার প্রশংসা শুনে ওর তো আর থাকতেই পারল না, তাই চলে এলাম ওকে নিয়ে। বৌদি, আর হালুয়া আছে কি? না দিদি, হালুয়া তো নেই, কিন্তু কোনো ব্যাপার না, আমি আবার বানিয়ে দিচ্ছি। তোমরা ভিতরে এসো এসো। বেচারি ঋতু নিজের ননদ আর নন্দাইয়ের সেবা করে খুব খুশি ছিল, কিন্তু এখন সে মনে মনে নিজেকে দোষ দিতে থাকে। এরপর ক্লান্ত ঋতু আবার গাজরের হালুয়া বানানোর পরে। আরে বা ঋতু, কি দারুণ হালুয়া বানিয়েছো তুমি। শালু ঠিকই বলছিল। একটা কাজ করি, বিকেলে সবাই আসি ঋতুর হাতের হালুয়া খেতে। সঞ্জয়, রিতেশ, পঙ্কজ, কেশব, ওরা তো আসবেই, ভাইয়ের শ্বশুরবাড়ি বলে কথা। ঠিক আছে, এসো সবাই। এরপর শালু আর তার বর খুশি হয়ে সেখান থেকে চলে গেলে ঋতু তো তার মাথা চাপড়ায়। এখন তো সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে তার জীবনটা এবার নরক হতে চলেছে, কারণ 3-4 দিন পরপরই শালু শ্বশুরবাড়ির লোকজনকে এনে ঋতুকে খাটিয়ে মারে। বেচারি তো সবসময় রান্নাই করত। তারপর একদিন, মা, শালু দিদির শ্বশুরবাড়ির পরিবারটা খুব বড়, তাই না? হ্যাঁ, ওরা 5 জন ভাই, একে অপরের প্রাণ। একে অপরকে খুব ভালোবাসে ওরা। সবাই খুব পরিশ্রমীও। কারো ফার্নিচারের দোকান আছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ চালের ব্যবসা করে। খুব বড়লোক নয়, কিন্তু খুব হাসি খুশি হয়ে একসঙ্গে থাকে। খুব আনন্দে থাকে আর খুব খায়ও। কিছু বললে কি? না না মা, আমি বলছিলাম কত ভালো পরিবার, কত সংস্কারী, সবার কত খেয়াল রাখে। হ্যাঁ, তা ঠিকই বলেছ, সবার খেয়াল রাখে ওরা। এরপর ঋতু সেখান থেকে নিজের ঘরে চলে গেলে পরের দিন সকালে, বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি ওঠো, বাড়িতে আগুন লেগেছে। হে ভগবান, কি হলো? আগুন? মা, আগুন কিভাবে লাগলো? আগে তুমি বাইরে চলো, পরে ভাববো এসব। উপমা তাড়াতাড়ি ঋতুকে বাড়ি থেকে বের করে আনে। তাদের চোখের সামনে পুরো বাড়িটা আগুনে পুড়ে যাচ্ছিল।
তখনই সেখানে কেশব আর তার 4 জন ভাই এসে জল দিয়ে আগুন নেভাতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা আগুন নেভাতে পারে না, যা দেখে ঋতু আর উপমা কাঁদতে থাকে। মা, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? সব শেষ হয়ে গেল। বৌদি, এটা তুমি কি বলছো? তুমি একদম চিন্তা করো না, তোমরা আমার বাড়িতে যাবে, আমার ঘরে থাকবে তোমরা। এরপর শালু তার মা আর বৌদিকে নিজেদের বাড়িতে নিয়ে আসে আর নিজে বারান্দায় শুয়ে তাদেরকে ঘরে থাকতে দেয়। শুধু তাই নয়, শালু নিজের মা আর বৌদির খুব খেয়াল রাখত। আর 3 মাস বাদে নিন, আপনার বাড়ি তৈরি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দাদা, কত টাকা খরচ হয়েছে এইসবে? আরে ওসবের চিন্তা আপনি করবেন না, আমার ইটের ব্যবসা, তাই আমি ইট দিয়ে দিয়েছি। এটা সঞ্জয়, ওর লোহার ব্যবসা। এর রিতেশ, এর বালির ব্যবসা। আর আপনার নন্দাই ঋষভ, সব থেকে বেশি কষ্ট তো ওই করেছে। আপনার সব ফার্নিচার ওই বানিয়েছে। আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? খুব সহজে বৌদি, আমার এই পুরো শ্বশুরবাড়ির লোককে আবার গাজরের হালুয়া খাইয়ে। গরিমা, টিফিনে কি এনেছিস আজকে? ওই প্রতিদিনের মতো রুটি আর আলুর তরকারি। ও ওয়াও, কাকিমা কি সুন্দর খাবার বানায়। দে, তুই আজকে তো টিফিনটা আমাকে দে, খুব খিদে পেয়েছে আমার। অঙ্কিতা, তুই কেন বলতো রোজ আমার এই রুটি আর তরকারি খাস? কেন খাই মানে কি? আমার দারুণ লাগে তোর খাবার খেতে। এই নে, আজকে আমার খাবারটা তুই খেয়ে নে। আচ্ছা, কি এনেছিস আজকে তুই? আমি জানি না, তুই দেখে নে না খুলে। আরে বাহ, পনিরের পরোটা। আয় না, আমরা দুজন মিলেই খাই। তুই খা না, আমি তো পরশুদিনই খেয়েছি। আমি তো আজকে তোর টিফিনটাই খাবো রে। এই কাহিনী হলো 2 বান্ধবীর, গরিমা আর অঙ্কিতার। গরিমা ছিল গরিব পরিবারের আর তার বাবা দিন মজুরের কাজ করত। অন্যদিকে অঙ্কিতা ধনী পরিবারের মেয়ে, তার বাবা ছিল একটা বড় ফ্যাক্টরির মালিক। অঙ্কিতা ইচ্ছা করি রোজ গরিমার টিফিন বাক্স থেকে খাবার খেত আর নিজের খাবারটা গরিমাকে দিত, যাতে গরিমাও ভালো খাবার খেতে পারে। তারপর একদিন, শোন অঙ্কিতা, আমি কালকে কলেজে আসব না। কি? কিন্তু কেন? তোকে ছাড়া আমার তো একটুও ভালো লাগে না রে। ওই আমাকে একটু কালকে বাবার সঙ্গে একটা আত্মীয় বাড়ি যেতে হবে, দরকারি। আচ্ছা, কোনো ছেলের ব্যাপার নয় তো রে? আরে না রে পাগল, এমন কিছু না। ওই আমার বাবার এক কাকা খুব অসুস্থ, উনি তো বাবার সঙ্গে ওনাকেই দেখতে যাব। আচ্ছা, পরশুদিন আসবি তো তুই বল? হ্যাঁ রে, আমি কালকে রাত্রিবেলায় ফিরে আসব, তুই চিন্তা করিস না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি বিকালবেলা তোর বাড়ি যাচ্ছি, কেমন? ওখান থেকে একসাথে ফুচকা খেতে যাব, কি বলিস? ডান, কিন্তু তুই সময় মতো চলে আসিস, তুই কিন্তু প্রত্যেকবার লেট করিস। অঙ্কিতার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না, যদিও এই নিয়ে তার মধ্যে কোনো অহংকারই ছিল না। আর অঙ্কিতার এই গুণটাই গরিমার সবচেয়ে বেশি ভালো লাগতো। অঙ্কিতা পড়াশোনায় ঠিকঠাক, অন্যদিকে গরিমা খুব ভালো স্টুডেন্ট, আর সেই কারণেই গরিমা পরীক্ষার দিনগুলোতে অঙ্কিতার খুব সাহায্য করত। তারপর ওই দিন সন্ধ্যাতেই, গরিমা, এই গরিমা, বাইরে আয়। আরে অঙ্কিতা মা, কেমন আছো তুমি? নমস্কার কাকু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, ভগবানের দয়ায় ভালো আছে। আচ্ছা, আপনার ওই কাকু কেমন আছেন এখন? কি আর বলবো মা, শেষ নিঃশ্বাস গুনছে, বয়স তো আর কম হলো না। হ্যাঁ কাকু, কাকু গরিমা। এই তো আমি চলে এসেছি বাবা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। ঠিক আছে মা, কিন্তু বেশি দেরি করো না। অঙ্কিতা নিজের গাড়ি করে গরিমাকে বাজারে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা মন ভরে ফুচকা খেলো আর অনেক গল্প করলো, যার কারণে গরিমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। তারপর, গরিমা, তুই আমার কথা শুনিস না কেন রে মা? বাবা প্লিজ, তুমি আবার ওইসব কথা বলো না এখন। কেন বলবো না? শুধু তুই বারণ করেছিস বলে আমি অঙ্কিতার সামনে কিছু বলি না। কিন্তু মা, তুই আমার কথাটা বোঝ, এই সব পয়সাওয়ালা মানুষরাই সমান রে। প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করে, আর তারপরে। কিন্তু বাবা, অঙ্কিতা অমন মেয়ে নয়, আমাকে বিশ্বাস করো। তোকে আমি লাখো বার বলেছি, তুই শুধু ওকে
পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। এদিকে গরিমার বাবা তাকে বোঝাতে লাগল, আর অন্যদিকে অঙ্কিতার বাবা সেট অমরলাল খুব রেগে গিয়ে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ রে মা, কোথায় গেছিলি? বাবা, আমি আর গরিমা ফুচকা খেতে গেছিলাম ওই পাশের বাজারটায়। আরে সেটা তো মুন্সিকে বলে দিলেই হতো, ও ফুচকা তোর এখানেই আনিয়ে দিত। কিন্তু বাবা, ফুচকা খাওয়ার আসল মজা তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই আসে, আর তাছাড়া গরিমা কালকে বাইরে চলে যাচ্ছে, তাই। ওহো অঙ্কিতা, আমি তোকে 1000 বার বারণ করছি, ওই ভিকিরিটা থেকে তুমি দূরে থাকো। ও তোমার স্ট্যান্ডার্ডে আসে না। বাবা প্লিজ, ও আমার বান্ধবী, ওর ব্যাপারে তুমি এমন বলো না। মা, এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না। তুই ওকে খাওয়াস বলে, ওকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরোস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে, বুঝলি? দেখবি মা, ঠিক একদিন এরকম আসবে, ও কোনো না কোনো বাহানায় তোর থেকে পয়সা চাইবে। বাবা, গরিমার অনেক আত্মসম্মান আছে, ও এমনটা করবে না। সেটা তো সময় বলবে যে ও ঠিক কিরকম। আপাতত তুমি ওর থেকে দূরেই থাকো, কারণ আমি তোমায় বলছি। এই কথা বলার পর দুজনেই রাগ করে যে যার ঘরে চলে যায়। কিন্তু তাদের দুজন ছাড়া সেখানে আরও একজন ছিল, যে এই সমস্ত কথা শুনল আর দেখল। আসলে অঙ্কিতা গরিমার বাড়িতে তার পার্স ফেলে রেখে এসেছিল, যেটা দিতেই গরিমা অঙ্কিতার বাড়িতে এসেছিল। কিন্তু অঙ্কিতার বাড়িতে এসে অঙ্কিতা আর অমরলালের এসব কথা শোনার পর সে আর বাড়ির ভিতর ঢুকতে পারল না। সে মন খারাপ করে ফিরে এলো, যদিও এই বিষয়ে অঙ্কিতাকে সে কখনোই কিছু জানায়নি। আর অঙ্কিতা আর গরিমার বন্ধুত্ব একই রকম সুন্দর ছিল। এমনভাবেই দিন কাটতে থাকে। এরপর কলেজের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যায়। কলেজের শেষের দিন অঙ্কিতা পুরো কলেজ জুড়ে গরিমাকে খুঁজেই চলেছিল, কিন্তু গরিমা তখন হসপিটালে থাকায় তার কোনো খোঁজই সে পাচ্ছিল না। ডাক্তার বাবু, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন। দেখো মা, আমরা প্রচন্ড চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, না হলে আমরা ওনার অপারেশন করতে পারবো না। না না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি পয়সার জোগাড় করছি। গরিমা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। তারপর গরিমা সিদ্ধান্ত নিল নিজেদের বাড়ি বিক্রি করে সে পয়সার জোগাড় করবে। কিন্তু তখনই তার মাথায় এলো অঙ্কিতার কথা। ওহো, আমি তো অঙ্কিতাকে কিছুই বলিনি, ও বোধহয় আমাকে খুঁজছে। একটা কাজ করি, অঙ্কিতার সঙ্গে দেখা করে ওকে সবটা বলি। বাড়ি বিক্রি করতে ও আমাকে সাহায্য করতে পারে অনেকটা। আমি যাই ওর কাছে। এই ভেবে গরিমা অঙ্কিতার বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতার বদলে অঙ্কিতার বাবার সঙ্গে গরিমার দেখা হলো। হ্যাঁ বলো, কি বলবে? কাকু, আমি অঙ্কিতার সঙ্গে একটু দেখা করতে চাই। ও মামার বাড়ি চলে গিয়েছে, আর ও এখন থেকে ওখানেই থাকবে। তাই তুমি ওকে খোঁজার বা দেখা করার কোনো রকম চেষ্টা করো না, বুঝতে পেরেছ? ও তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। অমরলালের এই কথা শুনে গরিমার মনে খুব আঘাত লাগলো, আর তখনই তার বাবার বলা কথা তার মনে এলো। তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। গরিমা ভাবল তার বাবাই সঠিক ছিল। অঙ্কিতা কখনোই গরিমাকে নিজের বান্ধবী ভাবেইনি, সেই জন্যই তো অঙ্কিতা গরিমার সঙ্গে একটু দেখাও করল না। ঠিক আছে অঙ্কিতা, তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নয়? তাহলে তুইও দেখিস আমি নিজেকে প্রমাণ করব, আর তারপরেই তোর মুখোমুখি হব। গরিমার চোখে তখন আগুন জ্বলছিল। সে ঠিক করে নিয়েছিল এবার সে কিছু করেই দেখাবে। তাই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গরিমা দিনরাত এক করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো। আর প্রথমবারের চেষ্টাতেই সে ইউপিএসসি ক্লিয়ার করে নিল, আর কিছু বছরের মধ্যেই সে একজন কালেক্টর হয়ে গেল। জয় হিন্দ ম্যাম। জয় হিন্দ মানিশ, হাউ আর ইউ? আই এম গুড ম্যাম। হ্যাঁ বলুন, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ ম্যাম, কালকে আপনি টহল দেওয়ার সময় আমার টিফিন বক্স থেকে পনিরের পরোটা খেয়েছিলেন, যেটা আপনার খুব ভালো লেগেছিল। আর সেই জন্যই আজ রাতে আমি আমার বাড়িতে আপনাকে ডিনারে ইনভাইট করতে চাই। মি অ্যান্ড মাই ওয়াইফ উইল বি ভেরি হ্যাপি ম্যাম, যদি আজ রাতে আপনি ডিনারে আসেন। হ্যাঁ, কেন নয়, আমি নিশ্চয়ই যাব। তো আজকে রাত্রিবেলা পনিরের পরোটা। ঠিক আছে ম্যাডাম, রাতে দেখা হচ্ছে।
লাল বাতিজ্বলা গাড়ি করে গরিমা এসপি মনীষের বাড়ি পৌঁছালো। মনীষ গরিমাকে গেটের কাছেই রিসিভ করলো আর তারপর তাকে বলল, ম্যাম, মিট মাই ডিয়ার ওয়াইফ অঙ্কিতা। পুরো 5 বছর পর অঙ্কিতা আর গরিমা মুখোমুখি দাঁড়িয়েছিল আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেছিল। আর তখন গরিমা মনীষকে বলল, সরি মনীষ, আই হ্যাভ টু গো। আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। মনীষের কিছু বলার আগেই গরিমা খুব জোরে জোরে পা চালিয়ে তার গাড়িতে গিয়ে বসল। সে রেগে আগুন হয়ে গেছিল। অন্যদিকে অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল। এরপর অনেক দিন কেটে গেল। তারপর একদিন একটা জায়গাতে হঠাৎ দাঙ্গা সৃষ্টি হলে মনীষ সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল, কিন্তু একটা আতঙ্কবাদী হঠাৎ মনীষের উপর হামলা করল। তারপর মনীষকে একটি হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ভাগ্যক্রমে মনীষ সেই হসপিটালেই ভর্তি ছিল যেখানে একসময় গরিমা আর অঙ্কিতা থাকত। মনীষের দুর্ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই গরিমা আর অঙ্কিতা দুজনেই হসপিটালে পৌঁছায়। আর অঙ্কিতা ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার প্লিজ আমার স্বামীকে বাঁচিয়ে নিন। দেখুন, ওই 1 মিনিট মা, তোমাকে আমি বোধহয় কোথাও দেখেছি। ও, তুমি তো সেই মেয়েটি না যে একদিন ওই গরিব মেয়েটিকে সাহায্য করেছিলে? হ্যাঁ, অঙ্কিতা, এটাই তো তোমার নাম, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি ওই কথাটা কাউকে বলেননি তো? না মা, আমি কাউকেই বলিনি, কিন্তু তোমার বান্ধবী এসেছিল পরে, আর ওর কাছে টাকাও ছিল। শুনেছিলাম ও নাকি তোর বাবাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি অবধি বন্ধক রেখেছিল, কিন্তু তোমার সাহায্যের জন্য ওর বাড়ি বিক্রি হওয়া থেকে বেঁচে গেছে। আমি ওকে বলিনি যে ওর বাবার অপারেশনের জন্য সমস্ত পয়সা তুমিই দিয়েছিলে। না স্যার, ওটা আমার বাবার পয়সা। আসলে নিজের বান্ধবীর বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বন্ধুত্ব ধার রাখতে হয়েছিল। আমি আগেই আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি, এখন আমার স্বামীকে হারাতে পারবো না। ডাক্তারবাবু, আমার স্বামীর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমিও বাঁচব না। এই বলে অঙ্কিতা কাঁদতে লাগলো। কিন্তু তখনই অঙ্কিতার কাঁধে কেউ হাত রাখল, আর অঙ্কিতা ঘুরে তাকিয়ে দেখল সেটা গরিমা ছিল। তোর সাথে ভগবান কখনো খারাপ করবে না, কেননা সবসময় তুই সঠিক ছিলি আমার বোন। গরিমার কথা শুনে অঙ্কিতা তাকে জড়িয়ে ধরল, আর তাদের দুজনকে দেখে মনীষও হাসতে লাগলো। আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন মনীষ বিপদ থেকে মুক্ত। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।